মীরা অনেকক্ষণ ধরে বসে আছে অনুর পাশে। অনু যা কিছু বলছে সব মীরার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনু মীরাকে এ বাড়ির সবাই কি পছন্দ করে, কি কি খাবার খেতে ভালোবাসে, ছুটির সময় তারা সবাই কোথায় কোথায় ঘুরতে যায় ইত্যাদি ইত্যাদি অনু মীরাকে সব বলে দিয়েছে। এর মধ্যে একবার অনু নিজের রুমে গিয়ে অনেকগুলো চকলেট একসাথে নিয়ে এসে শুধু একটা চকলেট নিজের জন্য রেখে আর সবগুলো মীরার হাতে দিয়ে বলে, ভাবি এগুলো সব তোমার, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে আমার এই চকলেটগুলো দিলাম। আমার লাগবে না, তুমি খাও। আমার আরও আছে, আর ভাইয়া আর পাপা আসার সময় আমার জন্য নিয়ে আসবে, এগুলো তুমি খাও। মীরা ভালোই বুঝতে পারছে অনু নাছোড় বান্দা। মীরা আর কথা না বাড়িয়ে চকলেটগুলো ব্যাগে রেখে দেয়। এর মধ্যে মায়া কফির সাথে আর কি কি জানি খাবার তৈরি করে নিয়ে এসেছে। মায়া মিয়ার পাশে সোফায় বসতে বসতে বলে, জানো, আমার ছেলেটাকে না অনেকেই প্রপোজ করেছে, এমনকি ওর হসপিটালের কিছু মেয়ে ডাক্তারও প্রপোজ করেছে, কিন্তু ও কখনো কারোর দিকে ফিরে তাকায়নি। ও সব সময় বলতো, যাকে দেখে ওর হার্টবিট বেড়ে যাবে সেই হয়তো ওর মনের মানুষ হবে। তোমাকে যেদিন প্রথম দেখে সেই দিনই আমাদের বলেছে ওর মনের মানুষ খুঁজে পেয়েছে। এখন তোমাকে আমার ঘরের বউ করে আনতে পারলেই আমার সংসারটা ভরে উঠবে। আন্টি, আপনি যে বললেন আপনার ছেলে আমাকে ভালোবাসে, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মোহ বলে। কিছুদিন পর এই মোহ কেটে গেলে আপনার ছেলে আর আমাকে চিনবে না। কে আপনি? তার সাথে আমার কিসের সম্পর্ক? কিছু মনে করবেন না, আমি আমার জীবন থেকে শিখেছি, তাই বলছি আপনার ছেলের ভালোর জন্য তাকে বোঝান, অযথা মোহের পেছনে না দৌড়াতে। আপনার ছেলে আমার ট্রিটমেন্ট করেছে, আমি চাইবো না আমার কারণে তার কোনো ক্ষতি হোক। মায়া মীরার কথা কানে না দিয়ে বলে, সেসব তোমাদের ব্যাপার, তোমরা বুঝে নাও। ওসব কথা ছাড়ো এখন। বলো, তুমি বিয়েতে কি পরবে? সোনার গয়না নাকি ডায়মন্ড জাতীয় কিছু? জানো, আমার না অনেক শখ, আমার ছেলের বউ বিয়ের দিন সোনার গয়না পরবে আর বউ ভাতের দিন ডায়মন্ডের। মীরা বুঝে গেছে এরা মীরার কোনো কথা পাত্তা দিবে না বা দিচ্ছে না। মীরা এখন নিজের ওপরেই রাগ কেন এখানে আসতে গেল সব ভাবনার ইতি ঘটিয়ে হঠাৎ মীরার ফোন বেজে ওঠে। মীরা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ও বাড়ি থেকে ফোন করেছে। মীরা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মীরার ফুপ্পি বলে, হ্যালো মীরা, বলো। কখন বাড়ি আস? তুই নীরাকে নাকি বলেছিলি বিকেলে তুই আর ও নাকি একসাথে খেলবি। এখন তোর উপর রাগ করে বসে আছে, কারো সাথে কথা বলছে না। আমার একদম মনে ছিল না, আমি এক্ষুনি আসছি। মীরা ফোন রেখে মায়ার দিকে তাকিয়ে বলে, আন্টি আসি, ভালো থাকবেন। মীরা মায়ের উত্তরের অপেক্ষা না করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। মীরা বেরিয়ে গেলে অনু ওর মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মম, ভাবি কি সুইট, তাই না? মেহানকাল ওর ব্যাপারে সব কিছু বলে। দেখলি, ওকে দেখে একটু বোঝা যায় না ওর ভিতরে কত কষ্ট লুকিয়ে আছে। গাড়িতে বসে ড্যানি মীরাকে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনি কিসের জন্য ওই বাড়ি গেছিলেন? পাগল ডক্টরের মাকে বোঝাতে আমার পেছনে যেন আর না ঘোরে। কাজ হয়ে গেছে? না, কেন ম্যাম? মীরা বিরক্ত ভাব নিয়ে বলে, যার কাছে পাগল ডক্টরের নামে বিচার দিতে গেছি সেই হলো ওই বাড়ির পাগলদের মধ্যে সব থেকে বড় পাগল। ড্যানি অবাক হয়ে বলে, বুঝলাম না ম্যাম। বোঝা লাগবে না, বাড়ি চলো। কিছুক্ষণের মধ্যে মীরা বাড়ি পৌঁছে যায়। মীরা হল রুমে গিয়ে দেখে সবাই সোফায় বসে কফি খাচ্ছে। নীরা ওদের পাশে মুখ গোমড়া করে বসে আছে। মীরাকে দেখে অনামিকা জিজ্ঞাসা করে, কফি খাবে? না, এখন আর কিছু খাবো না। মীরা গিয়ে নীরার পাশে বসে ওকে কোলে নিয়ে বলে, সরি মামুনি, কাজ পড়ে গেছিল। আমি তোমার সাথে কথা বলবো না। কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাহলে রাগ কমবে? না, তাহলে কাল আমরা সবাই মিলে তাতিমার বাড়ি বেড়াতে যাব। আর তুমি যদি আমার সাথে যাও তাহলে আর লাগ করবো না। মীরা একথা শুনে ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে নীরাকে প্রশ্ন করে, তোমাকে এ কথা কে শিখিয়ে দিয়েছে?
কেউ না তো। সত্যি বলো, না হলে মামুনি কিন্তু রেগে যাব। নীরা মীরার দাদির দিকে তাকিয়ে বলে। বলো মাম্মা, বলেছে বলতে। মীরা ওর দাদির দিকে তাকালে তিনি এমন ভাবভঙ্গি করছেন দেখে মনে হচ্ছে এখানে কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। দাদি একটা ঢোক গিলে বলে। ওই, তুই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন? শোন না, তুই না দেশটা ঘুরে দেখতে চেয়েছিলি? কাল চল না আমাদের সাথে রাজশাহী। নিধির বাবা তোর সাথে দেখা করতে চেয়েছে। তাছাড়া পরশু নিধির ভাই ভাবির বিবাহবার্ষিকী। চল না, খুব আনন্দ হবে। মামনি, লাজি হয়ে যাও না। মীরা কিছুক্ষণ ভেবে বলে। ঠিক আছে, যাব আমি। বাড়ির সবাই খুশি হয়ে যায়। মীরা ওর ব্যাগ থেকে অনুর দেওয়ার চকলেটগুলো বের করে নীরাকে দিয়ে দেয়। নীরা খুশি হয়ে ওর সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। মীরা ওর রুমে ফ্রেশ হতে চলে যায়। নীরা বাড়ির সবাইকে একা একা চকলেট দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দেয়। রাত 9টার দিকে মীরা ওর রুমে ল্যাপটপ নিয়ে বসলে নীরা মীরাকে জোর করে নিচে নিয়ে যায়। মীরা এক কোণায় সোফায় বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আর নীরা ওকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। কিছুক্ষণ পর নিঝুম এসে ওদের সাথে বসে। নিঝুম আর নীরা দুজনেই দুষ্টুমি করে যাচ্ছে। এরপর একে একে মীরা, দাদি, ফুপ্পি, ভাইয়ের বউরা সবাই আসে একসাথে আড্ডা দিবে বলে। কিন্তু মীরা তেমন কিছু বলছে না। হঠাৎ করে নিধি মীরাকে কিছু জিজ্ঞাসা করে। আপু, তুমি কি সত্যি গান গাইতে পারো? ছাড় তো ওসব কথা। তোর ওখানে কোনো বন্ধু হয়নি? আছে দুজন বেস্ট ফ্রেন্ড। নাম কি রে? মীরা কিছু বলার আগেই জন এসে বলে। ম্যাম, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। অনেকেই জেনে গেছে আপনি এখন বাংলাদেশে আছেন। মিডিয়ার লোকজন আপনার ইন্টারভিউ নিতে যাচ্ছে। হঠাৎ করে আপনার বাংলাদেশে আসার কারণ জানতে যাচ্ছে। এখন এসব কিছু হবে না, তুমি ড্যানিকে বলো, ও সব সামলে নেবে। জন চলে গেলে নীলা বলে ওঠে। আপু, তোমার হাতে চুড়িগুলো তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো? নীলার কথা শুনে মীরা হাতের দিকে তাকিয়ে মনে মনে বলে। ইস, আন্টি চুড়িগুলো দিয়ে আসতে মনে, কাল না হয় পরশু গিয়ে চুড়িগুলো ফেরত দিয়ে আসবো। হ্যাঁ, সত্যি তো খুব সুন্দর বানিয়েছে তোর হাতে। এগুলো আমার না, একজন আন্টি আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। আর কেউ কিছু বলবে তার আগে অনামিকা সবাইকে খাবারের জন্য ডেকে যায়। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। রাত 2টা বাজে। মিহান সবে হাসপাতালের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। মীরাকে মিহান ফোন করতে চেয়েছিল কিন্তু সারাদিন মীরাকে দেখেনি। আর কিছু না ভেবে মীরার বাড়ি চলে যায় মিহান। চোরের মতো মীরার রুমে ঢুকে আস্তে আস্তে মীরাকে তোলে ঘুম থেকে। মীরা ঘুম থেকে উঠে চোখের সামনে মিহানকে দেখে চমকে যায়। আপনি এখানে এত রাতে কি করছেন? এই, আস্তে আস্তে, এত জোরে কথা বলছো কেন? এখন চলো আমার সাথে। আপনার সাথে কোথায় যাব আর কেনই বা যাব? মিহান আর কিছু না বলে মীরাকে কোলে তুলে নেয়। মীরা অবাক হয়ে ড্যাব ড্যাব করে মিহানের দিকে তাকিয়ে আছে। মিহান মীরাকে কোলে নিয়ে চোরের মতো বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে যায়। মীরা তো বারবার মিহানের কোল থেকে নামার জন্য ছটফট করছে, কিন্তু মিহান মীরাকে কোল থেকে না নামিয়ে বাড়ির পাঁচিলের পাশে নিয়ে গিয়ে মীরাকে কোল থেকে নামায়। মীরা রাগী চোখে মিহানের দিকে তাকিয়ে বলে। আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছেন কেন? মিহান হাসি মুখে বলে। এখন পাঁচিল টপকাবো, তারপর তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। মীরা অবাক হয়ে মৃদু চিৎকার করে বলে। গেট থাকতে পাঁচিল দিয়ে? হ্যাঁ, এটা প্রেমের একটা পার্ট। লুকিয়ে চুরিয়ে চোরের মতো প্রেম করায় এক অন্যরকম আনন্দ পাওয়া যায়। মীরা দাঁতে দাঁত চেপে বলে। আমি কি আপনার সাথে প্রেম করতে এসেছি? আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। মিহান মীরার হাত ধরে মন খারাপ করে বলে। চলো না জান, সকালের আগে নিয়ে আসবো। মীরা মিহানের আবদার উপেক্ষা করতে চেয়েও উপেক্ষা করতে পারে না, রাজি হয়ে যায় মিহানের কথায়। মীরা মাথা নেড়ে সম্মতি দিলে মিহান খুশি হয়ে যায়। মিহান আর কিছু না ভেবে
লাফ দিয়ে পাঁচিলের ওপরে উঠে পড়ে, মীরার দিকে হাত বাড়িয়ে দেয়। মীরা মিহানের হাত ধরে আস্তে আস্তে পাঁচিলের ওপর ওঠে। মীরা অনেক কষ্টে পাঁচিল টপকাতে সক্ষম হয়। রাস্তার পাশে মিহানের গাড়িতে উঠে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, নিজের বাড়ি থেকে চোরের মতো বের হতে হলো শুধুমাত্র এই পাগল ডক্টরের জন্য। মিহান মীরার কথা শুনে মুচকি হেসে ওর দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। মিহান মীরার হাতের দিকে দেখে ওর মায়ের হাতের চুড়ি মীরার হাতে। মিহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে, মনে মনে বলে, মমের হাতের চুড়ি? তাহলে ওর সাথে মমের দেখা হয়েছে। মমের বৌমার হাতে বেশ মানিয়েছে চুড়িগুলো। মীরা খেয়াল করে মিহান তখন থেকে নিজের ভাবনায় মগ্ন। মীরা বিরক্ত ভাব নিয়ে বলে, আমার পছন্দের চায়ের দোকানে, সেখানে চা একবার খেলে আবার খেতে চাইবে। আমি কলেজ লাইফ থেকে ওখানেই চা খাই। যেদিন হসপিটাল থেকে রাত করে ফিরি সেদিন ওখান থেকে চা খেয়ে নিজের মুড ঠিক করে আসি। তোমারও ভালো লাগবে। মীরা মনে মনে বলে, এ কী করে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। না হলে রাত প্রায় 3টা বাজতে চললো, এখন চা খাওয়ার জন্য আমাকে জোর করে নিয়ে আসে। মীরার ভাবনায় ছেদ ঘটে হঠাৎ করে গাড়ি থামার কারণে। মিহান গাড়ি থেকে নেমে দেখে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। মিহান রাগে ফোঁস করছে। এই প্রথম মনের মানুষকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আর আজকেই এটা হতে হলো। মীরা গাড়ি থেকে নেমে গাড়ির অবস্থা দেখে মিহানের দিকে তাকিয়ে বলে, এখন কি করব? এত রাতে তো আর কোনো গাড়িও পাবো না। কি আর করবো বলো, হেঁটে হেঁটে যাব। আর যদি সামনে কোনো কিছু পাই কিনা, চলো হাঁটি। মীরা আর কিছু না বলে ওর সাথে হাঁটতে শুরু করে। মিহান আর মীরা টুকিটাকি কথা বলতে বলতে হেঁটে চলেছে জ্যোৎস্না রাতে। মীরা পরিবেশটা উপভোগ করছে। নিঝুম রাতে নির্জন রাস্তার কপতি হেঁটে চলেছে। কিছু দূর যাওয়ার পর মিহান দাঁড়িয়ে যায়। মিহান মীরার দিকে তাকিয়ে বলে, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। মীরা কিছু বলার আগে মিহান দৌড়ে সেখানে চলে যায়। মীরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু মিহানের আসার নামই নেই। মীরা একা একা বিড়বিড় করতে করতে থাকে। কিছুক্ষণ পর মিহান হাসি মুখে এসে মীরার সামনে দাঁড়িয়ে 2 হাত ওর দিকে বাড়িয়ে দেয়। মীরা তাকালে দেখে মিহানের হাতে মুঠোয় বকুল ফুল। অত বছর বিদেশে থেকেও চিনতে অসুবিধা হয়নি। মীরার নানু বাড়ির পিছনে একটা বকুল ফুল গাছ ছিল। ছোটবেলায় প্রচুর খেলেছে এই ফুল দিয়ে মীরা। মিহানের হাতে তার পরিচিত ফুলগুলো দেখে উত্তেজিত হয়ে বলে, বকুল ফুল? তুমি চিনো এই ফুল? ছোটবেলায় অনেক খেলা করেছি এই ফুল দিয়ে, না চেনার কি আছে। আচ্ছা, আমি নিব এই ফুলগুলো? তোমার জন্য তো এত কষ্ট করে নিয়ে এলাম। মীরা খুশি হয়ে ফুলগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, আপনি জানলেন কি করে এখানে বকুল গাছ আছে? অনেকক্ষণ ধরে মৃদু বাতাসে বকুল ফুলের মাথা করার গন্ধটা পাচ্ছিলাম। এখানে এসে বুঝে যাই গাছটা আশেপাশে কোথাও আছে, তাই তোমাকে দাঁড় করিয়ে ছুট লাগাই বকুল ফুলের সন্ধানে। কিছুক্ষণ এইভাবে কথা বলার মাঝে মিহানের ফোন বেজে ওঠে। মিহান ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসি মুখে বলে, মিহান ফোন রিসিভ করে স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করে। হ্যালো মম। রাত কত হলো তোর খেয়াল আছে? আমি তো এখনো তোর জন্য ওয়েট করছি। সরি মম, কিছুক্ষণ আগে হসপিটালের কাজ শেষ হয়েছে। এখন তোমার বৌমাকে সাথে নিয়ে আমার প্রিয় চায়ের দোকানে যাচ্ছি। তুই এত রাতে ওকে কোথায় পেলি? ওর বাড়ি গিয়ে নিয়ে এসেছি। ও আসতে চাইনি, কিন্তু আমি ওকে জোর করে বাড়ি থেকে চোরের মতো করে নিয়ে এসেছি। এই না হলে আমার ছেলে। মম শোনো না, তুমি আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দাও। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তাহলে তোরা কি করে পৌঁছলি? কি করে আবার? হেঁটে হেঁটে। কি রোমান্টিক অনুভূতি, তোমাকে বলে বোঝাতে পারবো না মম। ঠিক আছে, আমি দেখছি। এখন তুই প্রেম কর, আর আমি বরং রাখি। আচ্ছা মম। মীরা এতক্ষণ হাঁ করে সব কথা শুনছিল মা ছেলের, যে এমনভাবে কথা বলা। আপনি কি সবসময় আপনার মায়ের সাথে এইভাবে কথা বলেন? হ্যাঁ, মম আমার বেস্ট ফ্রেন্ড। আমার জীবনে এমন কিছু নেই যে মম জানে না। জানো, পাপা সব সময় বলে আমি নাকি একদম মায়ের মতো হয়েছি।
মীরা একা একা বিড়বিড় করে বলতে থাকে, একদম ঠিক বলেছেন উনি। না হলে ওনার ছেলে আমাকে জোর করে নিয়ে এসছে, তা নিয়ে উনি খুশি হচ্ছেন। আমি আরও তাকে বলে এলাম তার ছেলে যেন আমার পেছনে আর না ঘোরে। আর তিনি আমার সাথে ওনার ছেলেকে ভালোভাবে প্রেম করতে বলছেন। উফ আল্লাহ, এ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম!